কোশ্চেন নম্বর 15 দেখো। আচ্ছা, এএনএম জিএনএম এক্সাম কেমন হলো তোমাদের? এক্সাম দিয়েছিলে? হ্যাঁ, কোশ্চেন দেখেছো? কোশ্চেন তো খুব সহজ ছিল, তোমরা পরীক্ষা দিতে পারতে, তোমরা 60-এর উপরে পেয়ে যেতে। এটা হবে না পড়া দাদা আমার। হুম, হবে না? আমার এটা কখনো হবে না। কোনটাই হবে না? এক্সাম কি দিয়েছিলে? এক্সাম দিইনি তো। হবে না বলে এটা পাস করে দেবো। হুম। আচ্ছা দেখো কি বলেছে, 24 জন ছাত্রের গড়, কোশ্চেন নম্বর 15 কি বলেছে, একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় হচ্ছে গিয়ে 14.5 বছর। আর 13.5 বছর গড়যুক্ত আরো 8 জন ছাত্র ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রদের গড় বয়স কত হবে? তাহলে 24 জনের গড় বয়স আমাকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 14.5। আরো 8 জন এলো এবং তাদের গড় বয়স সেটাও প্রদত্ত 13.5। তাহলে ওভারঅল যে 32 জন হলো, এই 32 জনের গড় বয়স কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো 32 জনের গড় বয়স আমি যে কোনো একটা, যেহেতু অ্যান্সার সবগুলো দেখো 14 দিয়ে দিয়েছে, সবগুলো অ্যান্সার 14 দিয়ে আছে, তাহলে আমি গড় বয়স কি করলাম, 14 ধরে নিলাম। এটা আমি লেফট ধরে নিলাম। তাহলে প্রথম যেটা 24 জনের গড় বয়স দেওয়া আছে, সেটা আমি যেটা ধরেছি তার থেকে কত কম বা বেশি সেটা দেখবো। 0.5 হচ্ছে গিয়ে বেশি আছে, তাহলে 24 জনে কত বেশি আছে সেটা বের করে নিব। এটা একজনে বেশি, তাহলে 24 জনে কত, 5 × 24 120, মানে 12 বেশি হচ্ছে। একই রকম ভাবে যদি দেখি, তাহলে এখানে 0.5 কম হচ্ছে, তাহলে 8 জনে কত কম হবে, -4 কম হবে। তাহলে ওভারঅল কত কম বেশি হচ্ছে, এটা ওভারঅল তোমার 8 বেশি হচ্ছে, কারণ এখানে 12 বেশি, এখানে 4 কম, মানে ওভারঅল হচ্ছে 8 তোমার বেশি হচ্ছে। তাহলে 8 বেশি কম এটা কিসে হিসাব করবো, এখন 32 জন হিসাব করবো। তাহলে 32 জনে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত হলো, 1/4, 1/4 মানে হচ্ছে গিয়ে 0.25। তাহলে আমি যেটা গড় ধরেছি সেখানে আমাকে কি করতে হবে, প্লাস 0.25 যোগ করতে হবে। 0.5 যোগ করলে অ্যাকচুয়াল গড়টা বেরিয়ে আসবে 40.1 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এর আগের দিন এরকম টাইপের অনেকগুলো অঙ্ক করেছি। আচ্ছা, এরপরে একটা টাইপ তোমাদের চলে আসছে, খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। কি বলেছে যে এ ও বি এর গড় বয়স 3300 টাকা, বি এবং সি এর গড় বয়স 3000 টাকা, এ এবং সি এর গড় বয়স কত, 2700 টাকা হলে তাদের গড় আয় কত হবে। গড় মানে অ্যাভারেজ এখানে বলে দিয়েছে আমাকে, যে দুইজন মিলে হচ্ছে গিয়ে গড়ে কত টাকা ইনকাম করছে, 3300 টাকা। তাহলে আমরা যদি বলি যে দুইজন মিলে টোটাল মোট কত টাকা আয় করবে, তাহলে এ এবং বি মিলে মোট কত টাকা আয় করবে। তাহলে এক একজনের 3300 করে, তাহলে দুইজন মিলে কত হয়ে গেল, 3300, আমরা ফোন করে দিলাম 6600। আচ্ছা, এরপরে আচ্ছা দেখি অন্যভাবে করব, আগে এইভাবে রেখে, বি এবং সি এর গড় বয়স কত, এটা এইভাবে করে সাধারণত। বি এবং সি এর গড় বয়স যদি একবারে বের করি, তাহলে আবার দুইজন আছে, তাহলে 2 × 3000 মুখোমুখি করা যায়, টোটাল কত হয়ে গেল, 6000 টাকা। এবং সি এবং এ এর গড় বয়স কত হচ্ছে, 2700, তাহলে 2 × 2700, মুখোমুখি ক্যালকুলেশন করে নিতে পারবেন, 5400। তাহলে টোটাল আমরা যদি বের করি তাহলে কত হয়ে গেল, দুটো এ হচ্ছে, দুটো বি হচ্ছে, দুটো সি হচ্ছে, দুটো এ, দুটো বি এবং দুটো সি হচ্ছে। তাহলে ওভারঅল কত হয়ে গেল, এ প্লাস বি প্লাস সি এর ইনকাম যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে 0, 0, 4, 6, 10 এর 0, হাত থেকে 1, 5, 1, 6, 3, 6 কত, 15,000 টাকা। তাহলে এ প্লাস বি প্লাস সি এর ইনকাম কত, 2 দিয়ে ক্যালকুলেশন করলে 9,000 আসবে।
18,000 আর 9,000, একটা শূন্য বেশি লিখে ফেলেছি, 9,000 হলো। তাহলে আমাকে এবার কি বলেছে, আমাকে বলেছে যে তাদের গড় আয় কত। তাহলে গড় বের করতে গেলে আমাকে কি করতে হবে, ডিভাইড করতে হবে। তাহলে গড় আয় ওভারঅল চেয়েছে, তাহলে 3 দিয়ে ডিভাইড করলাম। তাহলে ওভারঅল গড় আয় যদি বের করতে পারি তাহলে কত হয়ে যাবে, 3,000 টাকা। এইভাবেই কর, এভাবে বেস্ট। বোঝা গেল? তাহলে পরেরটা দেখো দেখি, কোশ্চেন নাম্বার 17 তোমরা করবে, করে অ্যান্সার বলবে কত হচ্ছে। এখানে 3 জন দেওয়া আছে, 3 জন দেওয়া আছে। তাহলে আমরা কি করব, বলেছে এ প্লাস বি প্লাস সি এর গড় আয় যদি 3200 টাকা হয়, তাহলে 3 জন মিলে কত হয়ে যাবে, 3 দিয়ে 6 শূন্য শূন্য, 3 দিয়ে 6, 3 3 9,600 টাকা। বি প্লাস সি প্লাস ডি এর গড় আয় কত দেওয়া আছে, 3700, মানে 0 0, 3 7 21 1, 3 3 9, 1 কত 10, 9 2 11, সরি 3 7 21 1, 3 3 9 আর 2 কত 11। তারপরে আবার বলেছে এ প্লাস সি প্লাস ডি এর গড় আয় হচ্ছে কি তোমার 4,000 টাকা, মানে কত হয়ে গেল 12,000 টাকা। আমাকে বলেছে এ বি সি ডি এর গড় আয়, আচ্ছা এ বি সি ডি এর গড় আয়, এবার বলেছে এ বি ডি, সরি এবার বলেছে এ প্লাস বি প্লাস ডি এর গড় আয় হচ্ছে কি 4,200, তার মানে 3 2 6 00 আর 3 4 12, 12,600 টাকা হয়ে গেল। তাহলে এর আয় কত হবে, তাহলে এর আয় বের করার জন্য আগে আমরা সবগুলো যোগ করে নিব। তাহলে এখানে 0 0 6 6 12 1 13, 3 হাত থেকে কত 1, 2 1 3, 3 2 5, 5 1 6, 6 9 15, 15 5 হাত থেকে কত 1, 3 1 কত 4। সবগুলোই দেখো এখানে এ কতগুলো আছে, এ এখানে একবার, এ এখানে একবার, তাহলে 3 বার করে আসছে, তাহলে 3 এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান হচ্ছে এত টাকা। আমি 3 দিয়ে যদি ক্যালকুলেশন করে নিই তাহলে কত হবে, 3 45, 1 ডবল 0। তার মানে আমরা পেয়ে গেলাম যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর ইনকাম হচ্ছে গিয়ে 15,100 টাকা। তাহলে আমাকে বলেছে এর ইনকাম কত, তাহলে এর ইনকাম যদি বের করতে হয় তাহলে বি প্লাস সি প্লাস ডি বাদ দিব। বি প্লাস সি প্লাস ডি কত আছে, বি প্লাস সি প্লাস ডি দেখো এখানে কত আছে, সেটা হচ্ছে 11,100, 1 1 1 0 0 15,100। তাহলে এর ইনকাম কত হয়ে গেল, 15,100 মাইনাস 11,100, 4,000 টাকা। বলো বুঝলে কিনা? শোনা যাচ্ছে তো, তোমরা শুনছো? বেশ, তাহলে কোশ্চেন নাম্বার 18 দেখো কি বলেছে, আমি মুছে দিচ্ছি কিন্তু, যদি কথা না বলো তাহলে আমি ভেবে নিবো যে বুঝে গেছি। কোশ্চেন নাম্বার 18 কি বলেছে, এবার কিছু কিছু কোশ্চেন স্কিপ করবো। কোশ্চেন 18, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় হচ্ছে গিয়ে 15 এবং শেষ 3টির গড় হচ্ছে গিয়ে 16। যদি শেষ সংখ্যাটি 19 হয় তাহলে প্রথম সংখ্যাটি কত হবে। 4টি সংখ্যা আছে, ধরে নাও এ বি সি এবং ডি 4টি সংখ্যা আছে। বলেছে এদের মধ্যে প্রথম 3টি সংখ্যা, তাহলে প্রথম 3টি সংখ্যা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, গড় বলেছে, গড় কত, প্রথম 3টির গড় হচ্ছে কি তোমার 15, প্রথম 3টির গড় দেওয়া আছে 15, তাহলে 15 মানে টোটাল কত হবে, 3 পূর্ণাঙ্গ কত 45। এবং তারপরে বলেছে পরের 3টি সংখ্যা এবং শেষ 3টি সংখ্যা মানে বি প্লাস সি প্লাস ডি, বি প্লাস সি প্লাস ডি, শেষ 3টি সংখ্যার আমাকে কি বলেছে, গড় হচ্ছে কি 16, তার মানে কত পেয়ে গেলাম 48। যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত,
শেষ সংখ্যাটি কিন্তু তোমাকে বলে দিয়েছে মানুষ। তাহলে শেষ সংখ্যাটি বলে দিলে এরকম অঙ্কের ক্ষেত্রে একটা সংখ্যা যদি বলে দেয় এবং একটা অল্টারনেট বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে আমরা সাবট্রাক্ট করবো। সাবট্রাক্ট না করলে করতে পারবে না, কারণ এখানে বি এর সাথে বি কাটবে, সি এর সাথে সি কাটবে। তাহলে ফাইনালি কি পেলাম? এ মাইনাস ডি। এখানেও বিয়োগ করতে হবে, তাহলে -3। আমাকে বলেছে প্রথম সংখ্যাটা বের করতে, শেষ সংখ্যা দেওয়া আছে, তার মানে শেষ সংখ্যা কত দেওয়া আছে? 19 -3। এর সমান কত হয়ে গেল? 19 -3 16। কোশ্চেন নাম্বার 19 করে দেখো। কোশ্চেন নাম্বার 19 কি হবে অ্যান্সার বলো? কোশ্চেন নাম্বার 19, 6টি পেনের মধ্যে প্রথম 5টি পেনের গড় মূল্য 12 টাকা, শেষ 5টি পেনের গড় মূল্য কত? 16 টাকা। প্রথম পেনটির মূল্য 50 টাকা হলে শেষ পেনটির মূল্য কত হবে? তাহলে একই রকম ভাবে আমরা করবো। প্রথম 5টি পেন মানে এ বি সি ডি। কোশ্চেন 19, প্রথম পাঁচটি পেন মানে একবারে যদি করি যে এ প্লাস, আমি একবার লিখে দেখা তারপর শর্টে বলে দিচ্ছি। এ প্লাস 5টা পেন আছে, টোটাল কত বলি? 6টি পেন। 6টি পেনের মধ্যে প্রথম 5টি নিচ্ছে, মানে এ প্লাস বি প্লাস সি ডি প্লাস ই। প্রথম 5টি পেনের গড় মূল্য কত? গড় মূল্য 12 টাকা, তার মানে ওভারঅল টোটাল মূল্য কত হবে? 5 × 60 টাকা। তারপরে আবার কি বলেছে? বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস, এবং পরের শেষ 5টির গড় মূল্য কত? 60। শেষ 5টির গড় মূল্য হচ্ছে 16 টাকা। 16 5 16 কত হয়ে গেল? 80। তাহলে সাবট্রাক্ট করে নিব, একটা দিয়ে রাখলে এরকম। তাহলে এ মাইনাস সবগুলো বিয়োগ হবে এখানে, তাহলে এ মাইনাস এফ সমান হচ্ছে -20। বলেছে প্রথম পেনটির মূল্য কত? 50। তাহলে শেষ পেনটির মূল্য কত হবে? তাহলে -f সমান হচ্ছে -20 -50, this equals to -70। তাহলে f সমান কত পেয়ে গেল? 70। f সমান হচ্ছে 70। ঠিক আছে। আচ্ছা, তোমরা 20 নম্বরের অঙ্কটা করে দেখো, যদি এটা বুঝে গিয়ে থাকো তাহলে কোশ্চেন 20 তোমাদের দায়িত্ব। কোশ্চেন 20 কি? বলো কোশ্চেন নাম্বার 20 এর অ্যান্সার কত হবে? আচ্ছা, এই কোশ্চেনটা কোনটা বললে? নতুন সদস্য যোগ। হুম হুম আচ্ছা, এটা এটা করার আগে 19টা আর একবার বলে দিই যে একবার ডিরেক্টলি কি করে বলবো। যেহেতু 6টা পেন বলেছে এবং বলেছে প্রথম পেনটির মূল্য 50 টাকা হলে শেষ পেনটির মূল্য কত হবে? প্রথম পেনটির মূল্য 50 টাকা হলে, যেহেতু 6টা পেন, তাহলে শেষে আমরা এরকম অঙ্কের ক্ষেত্রে যদি আমাকে বলে দেয় একটা পেনের মূল্য দেওয়া আছে এবং একটা পেন তোমাকে বের করতে হবে, এবং কি আছে? 6টা পেন আছে, তাহলে 6টা পেন এবিসিডি ই এফ, তার মানে একবারে করবো এ মাইনাস এফ করবো। আর কি হয়েছে? প্রথমে
6টা পেন মানে কত? 6 ইন্টু 5। তারপরে কি বলেছে? সরি, 6 ইন্টু 5 বলছে। 6টা পেনের মধ্যে প্রথম 5টা পেনের গড় মূল্য কত দেওয়া আছে? 12, মানে 5 বরং 60। পরে কত হয়ে গেল? 5টা পেনের গড় মূল্য 5 ফলন কত? 80। যেহেতু এদিকে মাইনাস হচ্ছে, তাহলে এখানেও কি হবে? মাইনাস আসবে। এর মধ্যে একটা পেন দেখো বলে দিয়েছে, সেটা হচ্ছে কত? 50। সেটা বলে দিয়েছে, সরি, প্রথমটা বলে দিয়েছে। প্রথমটা হচ্ছে 50। তাহলে সেটা কত হয়? তাহলে -20। তাহলে x সমান হচ্ছে কি? 70। এটা হচ্ছে কি অ্যান্সার। এরকম ভাবে করা যায়, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। 20 নম্বর কি বলেছে? 3 বছর আগে একটি ক্লাবের 5 জনের সদস্যের গড় ছিল 1। 3 বছর আগে ছিল এটা। 5 জন সদস্যের গড় বয়স ছিল 27। তাহলে আমরা যদি বলি 5 জনের বর্তমান বয়স যদি বের করি, তাহলে 5 জনের বর্তমান বয়স যদি বের করতে হয়, তাহলে 5 ইন্টু 27। 3 বছর আগে ছিল। 3 বছর আগে কত ছিল? 5 ইন্টু 27, মানে কত? 5 7 35 আর 5 5 2 10, মানে এটা 3 বছর আগে। তাহলে বর্তমান কত? বর্তমানে যদি বের করতে তাহলে কত করবো? 3 বছর আগে বলা হয়েছে। বর্তমানে বের করতে গেলে 3 বছরটা হিসাবে তোমাকে নিয়ে আসতে হবে। এক একজন কি হচ্ছে? তোমার 3 বছর করে অ্যাড হচ্ছে। তাহলে এক একজনের যদি 3 বছর করে অ্যাড হয়, তাহলে 5 জনের কত অ্যাড হবে? 3 5 15 বছর অ্যাড হয়ে যাবে। এক একজন, দেখো 3 বছর আগে ছিল 135। তাহলে 3 বছর পরে 5 জন মেম্বার আছে, একজনের 3 বছর করে যদি বাড়ে, তাহলে 5 জনের কত বাড়বে? 15 বাড়বে। তাহলে বর্তমান বয়স কত হয়ে গেল? 150। এটা বর্তমান বয়স। বলছে একজন নতুন সদস্য যুক্ত হয়, সকলের গড় বয়স এটা হয়ে গেল। তাহলে নতুন সদস্য এলো, তার মানে কত হয়ে গেল? নতুন সদস্য নিয়ে যদি আমরা হিসাব করি, মোট বয়স কত হবে? নতুন সদস্য নিয়ে, এগুলো লেখার তো দরকার নেই, আমি লিখছি আমি জাস্ট। নতুন সদস্য নিয়ে এটা হচ্ছে কি, তোমার কতজন আছে এখন? 5 জন ছিল, হয়ে গেল 6 জন। গড় বয়স কত? 28। তাহলে গুণ করো, 6 টা 48 আর 8, 6 2 12 4 কত? 168। তাহলে নতুন জনের বয়স তাহলে কত? 168। বর্তমান বয়স 5 জনের ছিল 150, তাহলে 18 বছর। কি করেছো তোমরা? 18 ইয়ার হবে। এত লেখার দরকার নেই, তত ফটে পারবে কোথায়। আচ্ছা, এবার এবার কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 21। যদি এটা বলেছি, এই সূত্রগুলো একবার বলেছি, কিন্তু তারপরে বলে দেবো। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে n প্লাস 1/2। এটা সাধারণ। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যদি নিই, স্বাভাবিক সংখ্যা মানে পরপর এক এক করে বৃদ্ধি পাচ্ছে, দেখো 1 2 3 4, এগুলোকে ন্যাচারাল নাম্বার বলে। এগুলো প্রকৃতি থেকে আমরা পেয়েছি, সেরকম স্বাভাবিক সংখ্যাও বলে বা ন্যাচারাল নাম্বার বলে, প্রাকৃতিক সংখ্যাও বলে। তাহলে এদের যদি গড় বের করি, তাহলে গড় কত হয়ে যাবে? গড় মানে যেই যোগফলটা আমরা পেলাম, সাম অফ অবজারভেশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। n দিয়ে ডিভাইড করবো, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? n প্লাস 1/2। এদের বর্গের যোগফল যদি করি, তাহলে বর্গের যোগফলের সূত্র হচ্ছে n প্লাস 1 2n প্লাস 1/6। এটা হচ্ছে বর্গের যোগফল। তাহলে এদের যদি গড় বের করি, তাহলে কি করব? n প্লাস 1 2n প্লাস 1/6, আবার n দিয়ে সাম অফ অবজারভেশন ডিভাইডেড বাই, এখানে 2 আসবে, হ্যাঁ, 2 ছুটে গেছে, ডিভাইডেড বাই n সংখ্যক আছে, সেই জন্য n কেটে গেল এখানে। তাহলে এদের গড় কত হয়ে গেল? n প্লাস 1 2n প্লাস 1/6। আচ্ছা, এরপরে যদি আমি n সংখ্যক স্বাভাবিক সংখ্যা নিই এবং তাদের ঘন নিয়ে নিই, কিউব নিয়ে নিই, এবং তার যোগফল যদি বের করি, তাহলে সেক্ষেত্রে এটা আসবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার। তার মানে এটাকে যদি আমরা ভেঙে নিই, তাহলে কি হবে? n স্কোয়ার n প্লাস 1/2 তার স্কোয়ার ডিভাইডেড বাই কত? 4। তাহলে এখানে যদি আমরা গড় বের করি,
তাহলে কত হয়ে যাবে n স্কয়ার n প্লাস 1 তার স্কয়ার ডিভাইডেড বাই কত 4। যেহেতু অবজারভেশন n সংখ্যক আছে তাহলে n দিয়ে এটা কাটবে n গুলো, তাহলে আমাদের সূত্র মনে রাখতে হবে n প্লাস 1 বাই 2 তার স্কয়ার। আর এখানে কত হলো, এটা হচ্ছে কি তোমার গড়। আচ্ছা, এরপরে 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল। 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে n স্কয়ার। তাহলে গড় কত হবে n স্কয়ার বাই n মানে কত 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যার যোগফল বা সাম কত হবে, সেটা হচ্ছে গিয়ে n ইন্টু n প্লাস 1। n ইন্টু n প্লাস 1 যদি আমরা n ইন্টু n প্লাস 1 হবে, তাহলে আমরা যদি বলি যে ক্ষেত্রে গড় কত হচ্ছে, গড় হচ্ছে গিয়ে তোমার n প্লাস 1 ডিভাইডেড বাই n, তার মানে ফাইনালি কত হয়ে যাবে n প্লাস 1। এটা একটু চেক করে নিব পুরোটা আমাদের বইয়ের সাথে, বা এখানে চেক করে নিতে পারবো আমি যদি দেখি যে 1 2 3 4 এই চারটাই সংখ্যা নিচ্ছে। যদি বলি 1 থেকে এখানে কতগুলো আছে n মানে কত, চারটা সংখ্যা আছে পর পর আছে, এদের যোগফল যদি আমরা বলি তাহলে গড় যদি বের করি তাহলে কত হবে, গড় বলছে যে, বা এরকম ডিরেক্টলি করো, আগে জোড় সংখ্যাগুলোর যোগ বের করো। তাহলে জোড় সংখ্যা কি হচ্ছে 2 এবং 4, জোড় সংখ্যার যোগফল কত 6 হচ্ছে। তাহলে অ্যাভারেজ যদি আমি বের করি তাহলে কি করবো, আচ্ছা স্কয়ার n, ঠিক আছে। অ্যাভারেজ যদি বের করি তাহলে সেক্ষেত্রে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, মানে 3 4 2 6 n স্কয়ার বাই n। 1 মিনিট, দুটো আছে 2 এর স্কয়ার 4, 4 বাই 2 মানে 2 আসবে। 1 মিনিট দাঁড়াও তো, কোথায় ভুল লিখলাম এটা। n n সংখ্যক বিজোড় সংখ্যার, আচ্ছা বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n। বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n, জোড় স্বাভাবিক সংখ্যা, তাই তো বলছি যে একটু ভুল হয়েছে। এখানে সেটা একটু চেঞ্জ হয়ে যাবে। বিজোড় তো ঠিকই লিখেছি n হচ্ছে, এবং জোড় হচ্ছে তোমার n প্লাস 1। আচ্ছা, গড় হচ্ছে এটা n স্কয়ার, তাহলে n প্লাস 1 ঠিকই আছে, সূত্র ঠিকই আছে। আমি তাহলে কনসেপ্ট এখানে করতে গিয়ে ভুল করছি। 1 থেকে n পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে n প্লাস 1। আচ্ছা, গড় হচ্ছে গিয়ে n দিয়ে ডিভাইড করলে n হচ্ছে, মিলছে না কেন? আমি যদি 1 2 3 4 নিই, তাহলে জোড় সংখ্যা হচ্ছে গিয়ে তোমার যোগফল হচ্ছে গিয়ে 2 প্লাস 4 মানে 6। আচ্ছা, এটাকে আমাকে ভাগ করতে হবে। n সংখ্যক বিজোড় সংখ্যা, n সংখ্যক বিজোড় সংখ্যা হবে 4 2 6 n স্কয়ার 2। আচ্ছা দাঁড়াও, আমি আগে সূত্রটা অ্যাপ্লাই করি।
1 2 3 6 7 8 9 10 10টা সংখ্যা নিলাম। তাহলে জোড় যেগুলো আসছে সেগুলোর যোগ করি আমি। জোড় হচ্ছে কি তোমার 2 4 6 8 এবং 10। 10 আর 18, 18 আর 6 24, 24 আর 28, 28 আর 2 কত 30। 30 ভুল লিখেছি এখানে। এটা হবে বিজোড় সংখ্যাটা হবে n+1। তাহলে এর গড় হবে কত? বিজোড় বিজোড় সংখ্যায় কিন্তু আবার জোড় নিলাম। জোড় সংখ্যা n+1 ঠিক আছে গো? সূত্র বারবার করে ভুল লিখছে না। বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে এটা n² ঠিকই আছে। তাহলে গড় কত হয়ে যাবে n²/n n। আমি সূত্র দেখছি এখানে, এটাতে লাগাতে হবে সূত্র। এই যে দেখো যোগফল তাহলে কত হচ্ছে? যোগফল হচ্ছে গিয়ে আমি কতগুলো নাম্বার পেয়েছি, জোড় সংখ্যা কতগুলো পেয়েছি? 5টি। তাহলে সূত্র যদি করি তাহলে কি হবে? 5 × 5 + 1 কত হয়ে গেল? 5 6 30। তাহলে গড় যদি বের করি তাহলে কি করব? 30 কে আমি 5 দিয়ে ভাগ করব, তার মানে কত হয়ে গেল? 6। 30 কে আমি 5 দিয়ে ভাগ করছি 6। তাহলে আমরা যখন গড় বের করব n সংখ্যক জোড় সংখ্যার যখন গড় বের করব তখন কি করব? n দিয়ে ডিভাইড করে একবারে আমরা লিখে দিচ্ছি। মানে আমাকে জাস্ট সংখ্যাটা দেখতে হবে কতগুলো হচ্ছে, তার সাথে 1 গুণে দেব। তাহলে এখানে যেহেতু বলেছে, এই যে যেটা বের করলাম, যেখানে কতগুলো জোড় সংখ্যা আছে? 5টা। 5টা, তার মানে এর এভারেজ কত হয়ে যাবে? এভারেজ হচ্ছে গিয়ে তোমার 6। তাহলে আমি যদি n সংখ্যক পেয়ে যাই যে 9টা আমার কি আছে? আহ, জোড় সংখ্যা আছে, তাহলে এদের এভারেজ কত হয়ে যাবে? তোমার 9+1 মানে কত হয়ে যাবে? 10। তাহলে আমরা ডিরেক্টলি সূত্র দিয়ে করতে পারবো। একই রকম ভাবে যদি আমরা বলি যে বিজোড় সংখ্যা, যেমন 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 এর মধ্যে বিজোড় সংখ্যার যোগ যদি করি, তাহলে বিজোড় সংখ্যা 1 3 5 7 + 9। 9 7 16, 16 5 21, 21 3 24, 24 থেকে কত? 25। এটা যে যোগ, এটা হচ্ছে যোগফল। কারণ যোগ তো তোমাকে করতে হবে সাম অফ অবজারভেশন ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন। তাহলে সাম অফ অবজারভেশন হচ্ছে 25। তাহলে এভারেজ যদি আমি বের করি তাহলে কি হবে? 25/5 মানে কত পেলাম? 5। সূত্র দিয়ে যদি যাই তাহলে কতগুলো সংখ্যা পেয়েছি? যে দেখো 5 পেয়েছি এখানে। 1 থেকে আমাকে বলে দিল 10 পর্যন্ত। তাহলে সেক্ষেত্রে আমি যদি বের করি তাহলে এভারেজ দিয়ে কি করবো? আমাকে শুধু দেখে নিতে হবে যে কতগুলো নাম্বার আছে। তাহলে এখানে কি আছে? তোমার 5টা বিজোড় সংখ্যা আছে। তাহলে সেক্ষেত্রে এভারেজ কত হয়ে যাবে? তোমার 5 হয়ে যাবে। এই যে n, সূত্রের n² ডিভাইডেড বাই, বা এখানে আমরা করতে পারবো ডিরেক্টলি 1 থেকে 10 পর্যন্ত 5 আছে, 5টা বিজোড় সংখ্যা, তার মানে 5²/5। মানে অঙ্ক দেখলে পরে বুঝতে পারবো, উদাহরণগুলো আমরা করি তাহলে বুঝতে। তাহলে এখানে কি বলেছে? প্রথম কোশ্চেন এখানে কি বলেছে? এখানে বলেছে যে 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড়। আচ্ছা, তার আগে একটা জিনিস আগে বলেন, যে আমি যদি বলি যে 1 2 3 এই তিনটে সংখ্যার গড় কত হবে? এই তিনটে সংখ্যার গড় কত হবে? বলো কত হবে? 6 গড় গো, গড়। গড় মানে কি? 1 প্লাস সাম অফ অবজারভেশন ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন। 3টে অবজারভেশন আছে, টোটাল করলাম, আর 3টে সংখ্যা আছে, 3 দিয়ে ভাগ করলাম। 3 2 5 একে 6, 6 ডিভাইডেড বাই 3 মানে কত পেয়ে গেলাম? 2। 6 ডিভাইডেড বাই 2 মানে কত পেয়ে গেলাম? 3 পেয়ে, 6 কে 3 দিয়ে ডিভাইড করে 2 পেয়ে গেলাম। তার মানে মিডল টার্মটা আসছে। আচ্ছা, এবার যদি বলি 1 2 1 2 3 4, 1 2 3 4 এর গড় কত হবে? তাহলে এর গড় আমরা যদি করি তাহলে সেক্ষেত্রে একটা পদ্ধতি হচ্ছে গিয়ে জাস্ট যোগ করে নাও এবং যতগুলো অবজারভেশন আছে সেটাতে ভাগ করে দাও। 4 3 7, 7 2 9 একে 10, 10 কে 4 দিয়ে ডিভাইড করবো, 2 আসবে, এখানে 5 আসবে, মানে কত পেলাম? 2.5।
তার মানে এখানে মিডিল ভ্যালুটা যখন অড হচ্ছে, যখন তোমার অযুগ্ম সংখ্যা হচ্ছে তখন মিডিল ভ্যালুটা আসছে অড, কিন্তু যখন কি হচ্ছে নাম্বার অফ টার্ম হচ্ছে ইভেন টার্ম আসছে, তখন সেক্ষেত্রে গড় যদি আমরা বলি তাহলে এই যে মিডিলে যে দুটো ভ্যালু বসে আছে তাদের যোগফলকে 2 দিয়ে ডিভাইড করলে দেখো সেটাই আসছে, মানে কত পেলাম 2.5। এই সূত্রটা কখন ভ্যালিড হবে? যখন এটা কোন একটা প্রগতিতে থাকবে, সমান্তর প্রগতিতে আছে, গুণোত্তর প্রগতিতে আছে, বা আমরা যদি বলি যে কি বলবো এটা কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বার মানে পরপর একটা সংখ্যা দেওয়া আছে, পরপর সংখ্যা, সেটা ইভেন হতে পারে বা অড হতে পারে, মানে ইভেন মাল্টিপল হতে পারে, অড মাল্টিপল হতে পারে। মাল্টিপল কথাটা ঠিক না, ভুল বললাম, যে একের পরে 3 আছে, 3-এর পরে 5 আছে, 7 আছে, এরকম, ঠিক আছে, বা 2, 4 একটা প্রগতিতে থাকতে হবে, সমান্তর প্রগতি, মানে ওদের মধ্যে কম ডিফারেন্সটা সেম হতে হবে। তাহলে আমরা কিভাবে ফর্মুলা দিয়ে ডিরেক্টলি করতে পারবো? দেখো, যে আমি বললাম যে 2 বা এরকমই বললাম ধরো, যে একটা নাম্বারের সিরিজ আছে যে 3, 4, 3, 5, 7, 3, 5, 7, 9, 9। তাহলে এদের যদি অ্যাভারেজ বের করি তাহলে কি করবো? হয় একটা নিয়ম হচ্ছে যোগ করে 9, 7, 16, 16, 5, 21, 21 কত 24। 24কে কি করবো আমরা? 24কে 4 দিয়ে ভাগ করলাম, মানে কত হলো? 4, 6, 24। আর একটা মেথড হচ্ছে কি, যেহেতু গ্যাপ সেম আছে, দেখো গ্যাপ হচ্ছে এখানেও 2, এখানেও 2, এখানে 2, তাহলে গ্যাপ যদি সেম হয়ে যায় তাহলে ডিরেক্ট যেটা ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে গিয়ে মিডিলে যে দুটো ভ্যালু বসে আছে, এখানে কত আছে 5 এবং 7, তাহলে 5 + 7 ডিভাইডেড বাই 7, 5, 12, 12কে 2 দিয়ে করলে কত? 6। এটাই হচ্ছে গিয়ে তোমার average। এটা হচ্ছে গিয়ে অ্যাভারেজ। বেশ, তাহলে অথবা আরেকটা করা যায়, সেটা হচ্ছে গিয়ে যে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম নিয়ে 3 + 9 ডিভাইডেড বাই 9, 3, 12, 12/2 মানে কত? এখানে 6 আসে। তাহলে আমরা একটা মোট বলে লিখে নিই, তাহলে মনে রাখতে সুবিধা হবে। যে এ বি সি ডি ই এফ এরকম একটা নাম্বারের সিরিজ দেওয়া আছে, এই পর্যন্ত আছে ধরে নাও, এ বি সি ডি ই এফ, এরকম কিছু নম্বর দেওয়া আছে, এবং এদের মধ্যে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে ডি। ডিফারেন্স সেম, ডিফারেন্স সেম, ডিফারেন্স সেম। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারো 2, 4, 6, 8, 10, প্রত্যেকের ডিফারেন্স কত? 2, 2, মানে এখানে ডিফারেন্স কত? 2। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বের করি অ্যাভারেজ কত হয়ে যাবে? ফার্স্ট টার্ম লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2। অ্যাভারেজ কত হলো? ফার্স্ট টার্ম মানে 2, লাস্ট টার্ম মানে 10 ডিভাইডেড বাই 2, মানে কত? 2। তাই অ্যান্সার হতেই হবে। তাহলে আমরা যদি আমাদের এই অঙ্কটা করি এবার, তাহলে বুঝতে বলেছে 15 এবং 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত হবে? 15 থেকে বলো অ্যান্সার কত হবে তার? 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড়। 30টা কেমন হচ্ছে তাহলে? 15, 16, 17 এরকম ভাবে কতদূর পর্যন্ত যাচ্ছে? 37 পর্যন্ত যাচ্ছে, তাই না? তাহলে অ্যাভারেজ, হ্যাঁ, তাহলে অ্যাভারেজ যদি আমরা বের করি কি করব? তাহলে জাস্ট দুটোকে যোগ করে নেব এবং সেটাকে 2 দিয়ে ভাগ করে দেব। তার মানে 26, 26 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার পরেরটা কি বলেছে দেখো, 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় বের করতে বলেছে। 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড়। বেশ, এটাও বের করার জন্য আমরা কি করবো? আগে জোড় সংখ্যাগুলো লিখছি 1 থেকে 30 পর্যন্ত। প্রথম জোড় সংখ্যা কত? 2, তারপরে জোড় সংখ্যা কত? 4, তারপরে জোড় সংখ্যা কত? 6। এরকম ভাবে 1 থেকে 30 পর্যন্ত বলেছে, তাহলে লাস্টে যেটা আসবে সেটা হচ্ছে 30। লাস্টে যেটা আসবে সেটা হচ্ছে 30। তাহলে এদের অ্যাভারেজ কত হবে বলো এবার? এদের অ্যাভারেজ কত হবে?
চলো, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, ফর্মুলা হবে, কিন্তু আমার আমার তো এই পদ্ধতি বেশি সুবিধা। তুমি ফর্মুলা করতে যাবো কেন? না, 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 30+1 হচ্ছে না গো। তুমি আমাকে একটা জিনিস বলো, 1 থেকে 10-এর মধ্যে কতগুলো জোড় সংখ্যা আছে? দুটোর মধ্যে এখানে একটা কনফিউজ হয়ে যায়, সেই জন্য আমরা এই সমান্তর পদ্ধতিতে ফেলে দেবো, নাহলে ফর্মুলা ফেললে আবার ভুল করে দিবে। 1 থেকে 30-এর মধ্যে জোড় সংখ্যা কত আছে? জোড় হচ্ছে কি তোমার 5টি, এবং বিজোড়ও দেখো তুমি 5টি পাবে। বিজোড় হচ্ছে 5টি। তাহলে জোড়ের ক্ষেত্রে কি আসবে? অ্যাভারেজ। আমি বলেছিলাম জোড়ের ক্ষেত্রে কি হবে? 5+1। এবং বিজোড়ের ক্ষেত্রে কত হয়ে যাবে? 10 হবে। মানে 5 নিজেই অ্যান্সার হবে। 5+1 মানে এখানে কত হয়ে গেল? 6। আর এখানে এখানে কত হয়ে গেল? এখানে হয়ে যাচ্ছে তোমার 5। এখানে 5 নিজেই অ্যান্সার হবে। এটাই সূত্র। এবার একই রকম ভাবে তোমাকে যদি বলি যে সূত্র দিয়ে তুমি যদি, হ্যাঁ, জোড় সংখ্যাগুলোর কথা বলা হয়েছে। দেখো, সূত্র দিয়ে তুমি যদি করতে যাও তাহলে তোমাকে জানতে হবে যে কতগুলো জোড় সংখ্যা আছে। যেমন আমি যদি তোমাকে বলি 1 থেকে 30 পর্যন্ত কতগুলো জোড় হবে জানো? জোড় হবে 15টা, এবং বিজোড় বিজোড় হবে 15টা। তাহলে জোড়ের ক্ষেত্রে অ্যাভারেজ কত হয়ে যাবে? এবার বলো, জোড়ের ক্ষেত্রে অ্যাভারেজের সূত্র যদি ইউজ করি তাহলে কত হয়ে যাবে? 15+1। অ্যাভারেজ কত হলো? 15+1 মানে কত? 16। কিন্তু বিজোড়ের ক্ষেত্রে অ্যাভারেজ কত হয়ে যাবে? 15 নিজেই হবে। n। বোঝা গেল ব্যাপারটা? এই জায়গাতে সূত্র দিয়ে, মানে অনেক সময় সূত্র করতে গিয়ে কি হয়, কনফিউশনে অ্যান্সার ভুল করে দেয়। সেই জন্য কি হয়, আমি এই সূত্র দিয়ে তখন অ্যাভয়েড করতে বলি। আমাদের যে যে নিয়মটা আমি শেখালাম সেই নিয়ম দিয়ে করা হয়। সূত্র দিয়ে করবো, কিন্তু সব অঙ্ক যে সূত্র দিয়ে করতে হবে এরকম না। কিছু অঙ্ক এই যে জোর বিজোরের ক্ষেত্রে আবার অসুবিধা হয়ে যায়, সেই জন্য এই জায়গাটা আমি বাদ দিতে পারি। আচ্ছা, এবার 23-এরটা করো। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে গো? ও, অনেক আগের এসে সেটা। 23-এর সূত্র লিখে দিয়েছি, দেখো। এটা কি 21 হবে? 1 থেকে, হ্যাঁ, 21 হবে। আচ্ছা, সূত্র আমাদের এই সূত্রে বসাবো। আচ্ছা, কি ছিল? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি ছিল? n+1/2। স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা যোগ। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র এটা। তাহলে অ্যাভারেজের সূত্র কি হবে? এই যোগফলের সূত্রটা মনে রাখবে, অ্যাভারেজের সূত্র মনে না রাখলে হবে। তাহলে অ্যাভারেজের সূত্র n কেটে যাবে, n দিয়ে ভাগ করলে, তাহলে অ্যাভারেজের সূত্র হবে n+1/2। তাহলে আমাদের অঙ্ক অনুযায়ী আমাদের কি বলেছে? প্রথম 20টি, দেখো প্রথম 20টি বলে দিয়েছে। প্রথম 20টি তাহলে কত হয়ে গেল? 20+1/2। তাহলে কত হয়ে গেল? 10 পয়েন্ট। ভুল করলেন না? ও 1 থেকে 30 পর্যন্ত, সরি। ও আচ্ছা, কত নম্বর করছি জানো আমরা? 23 নম্বর না? হ্যাঁ। আচ্ছা, এটা 23 নম্বর। এখানে জোড় সংখ্যা বলেছে, আমি স্বাভাবিক সংখ্যা ভাবছি। এখানে দেখো জোড় কথা বলা আছে। প্রথম 20টি, প্রথম 20টি। এবার দেখো তো, এবার যদি আমি সূত্র দিয়ে করি তাহলে কিভাবে করব বলো? দেখো, দুটোর মধ্যে পার্থক্য আছে, একটু ল্যাঙ্গুয়েজটা বোঝো। প্রথমে কি বলেছে? প্রথমটায় বলেছে যে এই কোশ্চেনে কি বলেছে, 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলি গড়। স্বাভাবিক সংখ্যাগুলির গড় 1 থেকে 30 পর্যন্ত, মানে স্টার্টিং হচ্ছে 1 থেকে এবং লাস্ট হচ্ছে 30। এর মধ্যে যতগুলো জোড় সংখ্যা আসবে তাদের গড় চেয়েছে।
এটা হচ্ছে সেই জন্য আমরা কি করেছিলাম যে প্রথম সংখ্যাটা 2, তারপরে 4, তারপরে 6, এরকম ভাবে তোমার কি এসছে 30 পর্যন্ত। সেই জন্য আমরা কি করলাম যে 2 + 30 ডিভাইডেড বাই কত 2, মানে কত হয়ে গেল 16 হচ্ছে অ্যান্সার। কিন্তু এখানে ওটা বলেনি, এখানে বলেছে প্রথম 20টি জোড় স্বাভাবিক সংখ্যার কি বলেছে গড় বলেছে। তাহলে n কত হয়ে গেল, n হচ্ছে 20, প্রথম 20টি আমাকে বলেই দিয়েছে যে প্রথম 20টি, তাহলে কি হয়ে যাবে আমাদের সূত্র অনুযায়ী আমরা কি করব n+1, অ্যাভারেজ কি হয়ে যাবে n+1, n হচ্ছে 20, তাহলে অ্যাভারেজ কত হয়ে গেল, এখানে বলেই দিয়েছে 20টি সংখ্যা পরপর, তাহলে 20+1 মানে কত হয়ে যাবে 21। কি বোঝাতে পারলাম? হ্যাঁ, গন্ডগোল করিও না, এই জায়গায় কিন্তু একটু ভুল হয়। এখানে 1 থেকে 30 এর মধ্যে যে যার, এখানে বলেছে পরপর 20টি। বেশ, প্রথম 20টি হয়ে গেল। আচ্ছা, এবার বলো প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র কিন্তু আমরা জানি, সূত্রগুলো মুখস্থ করবে। একদিন সূত্র মুখস্থ করতে বলেনি, কিন্তু এবার মুখস্থ করতে হবে। বর্গের গড় হচ্ছে n, n+1, 2n+1/6, এটা হচ্ছে বর্গের যোগফল, কিন্তু গড় যদি বের করি তাহলে n দিয়ে ভাগ করতে, এটা হচ্ছে অ্যাভারেজ। তাহলে সূত্র তোমাকে n+1, 2n+1/6, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সূত্র এটা হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে গড় যদি বের করতে তাহলে n দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে প্রথম কি বলেছে, প্রথম 11টি বলেছে স্বাভাবিক সংখ্যার বর্গের, তাহলে 11, 11 একে কত 12, 11 দিয়ে 22 থেকে কত 23, ডিভাইডেড বাই 6, ক্যালকুলেশন করে নাও, 2 দিয়ে কত হচ্ছে 23 2 46। ওই এনটা কাটা যাবে না? হ্যাঁ, এটা কাটা যাবে গো, ভুল করেছি এটা। তাহলে এখানে এটা আমি ক্যালকুলেশন তাহলে ভুল করবো, তিনটা কাটা গেলে তাহলে কি হয়ে যাচ্ছে 12, 23 ডিভাইডেড বাই 6, 6 দিয়ে 12, 23 দিয়ে কত হয়ে গেল 46। তোমাদের বাংলাদেশে কোনো রিলেটিভ আছে নাকি কারো? হ্যাঁ, আছে। কেমন আছে সবাই গো? বড় মাসি, ও, এই একটা আমার সমস্যা। 3টে মাসি থাকে। তোমরা বাংলাদেশ গিয়েছো? না, বাংলাদেশ যায়নি, সবাই আছে ওখানে। বাংলাদেশ যাওয়ার ইচ্ছে আমার কোনোদিনই ছিল না, কিন্তু বাংলাদেশের নাটকগুলো দেখতাম বুঝলে, ওই নাটক দেখার পরে বাংলাদেশের প্রতি একটা আলাদা মায়া হয়ে গেছিল। ভাবলাম যে একবার কোন সময় যাবো, কিন্তু যা পরিস্থিতি ওগুলো বুঝে বুঝলে। আমার ওইখানে বেশিরভাগ রিলেটিভ হয়। হ্যাঁ, কোথায় কোন জায়গায় আছে ওরা? ঢাকায় আছে, তারপর দিনাজপুরে আছে, হুম, অনেক আছে, মানে আপনার ওখানে চলে আসছে, যেটা আপনি ভাই টাই সব। ওখানে আছে। আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর না বাংলাদেশ বর্ডার, জানো, 8-9 কিলোমিটার, ওই ও, 10 থেকে 12 কিলোমিটার হবে। এই কিছুদিন আগে গৌড় গেছিলাম, পুরো বাংলাদেশের বর্ডার ঘিরে, বর্ডারের পাশ দিয়ে রাস্তা। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার কত করলাম, 24। হ্যাঁ, 25 দেখো কি বলেছে, তাহলে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড়, এটাও তোমরা সূত্র দিয়ে করতে পারবে। ঘনের গড়ের, দেখো ঘনের যোগফলের যেটা সূত্র ছিল সেটা বলেছিলাম n+1/2 তার স্কয়ার, এটা হচ্ছে যোগফলের সূত্র, ঘনের যোগফলের সূত্র কত, এটা 25। তাহলে গড়ের সূত্র তুমি যদি বের করতে চাও তাহলে এটা যোগ কর। হ্যাঁ, তাহলে সূত্র হয়েছিল n² n+1 তার স্কয়ার ডিভাইডেড বাই 2।
তাহলে যদি আমরা অ্যাভারেজ বের করি, গড় বের করি, তাহলে কি হবে? n, একটা n দিয়ে ভাগ করে দিলাম, তাহলে একটা n কাটা পড়লো, ডিভাইডেড বাই 4। তাহলে যা সূত্রে বসিয়ে দাও। তাহলে 12, 13 ইন্টু 13 কেন বসালাম? কারণ 2 বার হবে, ডিভাইডেড বাই স্কোয়ার আছে সেজন্য 2 বার এলো, ডিভাইডেড বাই 4, 4 3 12। 169 কে 3 দিয়ে গুণ করবো, 3 9 27, 169 কে 3 9 27 মানে 557, 507। কোশ্চেন নাম্বার 26। আচ্ছা, এবার কি বলেছে? এই সূত্রটা জানতে হবে, এই সূত্রটা একটু গড়ের সূত্রটা এটা মুখস্থ করা হবে। n প্লাস 1 n প্লাস 2 বাই 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির কি বলেছে? বর্গের বর্গের গড়। একটা সূত্র আছে, তোমাদের বই দেখবে প্রথম পেজে লেখা আছে যে 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত, ঠিক আছে, পরপর জোড়, পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড়। স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের, এই সূত্রটা একটু মনে রাখতে হবে। বর্গের গড় যোগফলের যেটা সূত্র হয় সেটা হচ্ছে n দিয়ে আছে, n, n প্লাস 1, n প্লাস 2 ডিভাইডেড বাই 3। n দিয়ে ভাগ করলে এই সূত্রটা আসবে। আমি n মুছেই লিখছি তাহলে। এক থেকে n পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের যেটা গড় হবে সেটা এই সূত্রটা হবে, তা মনে রাখতে হবে। এখানে বেশ কয়েকটা সূত্র আছে, এগুলো মনে রাখতে হবে। জোড় এটা, ঠিক আছে। আবার যদি বলি যে 1 থেকে n পর্যন্ত n এর কি হয়ে যায়, 1 থেকে n পর্যন্ত পরপর বিজোড়, বিজোড় স্বাভাবিক স্বাভাবিক সংখ্যাগুলির এটা হচ্ছে বর্গের গড়। বর্গের গড় যদি আমরা করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি, এই সূত্র দুটো মনে রাখতে হবে। n, n প্লাস 2 বাই 3, আরো দুটো সূত্র আছে, সাধারণত এগুলোতে কোশ্চেন খুব কম, ঠিক আছে, কিন্তু তারপরে একটু মনে রাখতে হবে। পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় সেটা হবে যে n প্লাস 2 বাই 3। তাহলে প্রথম কোশ্চেনটা যেটা বলেছে যে 1 থেকে 17 পর্যন্ত পরপর, আচ্ছা এখানে একটা জিনিস বলার, যেখানে n, যেখানে n, n হলো শেষ জোড় সংখ্যা, n হলো শেষ জোড় সংখ্যা, যেখানে n হলো শেষ বিজোড় সংখ্যা, এটা বোঝা লাগবে। তার মানে আমাকে যদি বলে যে 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত, তাহলে n টা কোনটা হবে বলো তো? n হলো শেষ জোড় সংখ্যা, তাহলে n হচ্ছে গিয়ে এখানে n এর ভ্যালু কত হবে? 16। যেখানে n হলো শেষ জোড় সংখ্যা, তাহলে আমি কোশ্চেন নাম্বার 26 যদি সলভ করি তাহলে অ্যাভারেজ কত আসবে? n হলো শেষ জোড় সংখ্যা, মানে n যেটা হচ্ছে সেটা হচ্ছে কি কত? 16। জোড় সংখ্যা, শেষ জোড় সংখ্যাটা তোমাকে বসাতে হবে। তাহলে 16 একে 17, 16 দিয়ে কত? 18 ডিভাইডেড বাই 3, 318, 102। এটা হচ্ছে কি অ্যান্সার।
কোশ্চেন নাম্বার 27 ইজি হয়ে গেল যে 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় যদি করি, তাহলে যেখানে বিজোড় বলেছে, যেখানে আবার এখানে বলে দিয়েছে, দেখো বিজোড় বলেছে, বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড়, তাহলে এখানে n কত, 1 থেকে 16 এর মধ্যে লাস্ট যদি যেটা বিজোড় সংখ্যা সেটা হচ্ছে 15, লাস্ট যেটা বিজোড় সংখ্যা সেটা হচ্ছে 15, তার মানে অ্যাভারেজ যেটা করি, তাহলে লাস্ট যেটা বিজোড় সংখ্যা সেটা হচ্ছে 15। একটু খেয়াল রাখতে হবে এই দুটো সূত্রে, আরো দুটো সূত্র আছে, তাহলে কত হয়ে গেল, n+2 মানে 17 ডিভাইডেড বাই কত, 3 দিয়ে 3 5 15, 5 17 কত, 65 হচ্ছে অ্যান্সার, 5 17 85, 85 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? জাস্ট সূত্রতে বসিয়ে দিলে হবে। আচ্ছা, আমি চাইবো কোশ্চেন নাম্বার 28 এবং কোশ্চেন নাম্বার 28 এবং কোশ্চেন নাম্বার 29, এই দুটো তোমরা এই দুটো দেখো, আর বই দুটো সূত্র দেওয়া আছে, ওই দুটো সূত্র দেখে করার চেষ্টা করো। 28 এবং 29 একই রকম আছে, শুধু সূত্র একটু আলাদা আছে। এখানে কি বলেছে, ঘনের কথা বলেছে, তাহলে ঘনের সূত্র একটু দেখে তোমরা এই দুটো অঙ্ক করার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 30 তে চলে আসছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 30 কি বলেছে দেখো, একটা কোশ্চেন করো। বলছে কোনো ক্লাসে 40 জন ছাত্রের গড় বয়স 16, 17 বছর বয়সী 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হয়, ছাত্রের গড় বয়স 15.875 বছর হলো। তাহলে ব্যাপারটা কি হলো, বড় মেথডে করলে করা যায়, কিন্তু আমরা শর্টকাটে শিখবো। কি বলে, 40 জন ছাত্র আছে, 40 জন ছাত্রের গড় হচ্ছে কি 16 বছর। 17 বছর বয়সী এক ছাত্রের পরিমাণ, তো একজন বেরিয়ে যাচ্ছে, একজন আসছে। 17 বছর বয়সী একজন বেরিয়ে গেল, এ বেরিয়ে গেল, ঠিক আছে, 17 বছর বয়সী একজন বেরিয়ে গেল, তার পরিবর্তে একজন এলো, এবং যার ফলে নতুন যেটা গড় বয়স হলো, তার ফলে 1%। একজন এলো এবং যার ফলে নতুন যেটা গড় বয়স পেলাম সেটা হচ্ছে 15.875। তাহলে আমাকে বলছে নতুন ছাত্রের বয়স কত। এবার একটা জিনিস আমাকে বলতো যে 40 জন ছাত্রের গড় বয়স ছিল 16 বছর, যে বেরিয়ে গেল তার বয়স ছিল 17 বছর, তার পরিবর্তে যদি একটা ছেলে আসতো যার বয়স 17 বছরই যদি থাকতো, যার বয়স 17 বছরই যদি হতো, তাহলে গড়ে কি চেঞ্জ হতো বলো। আমি বললাম যে 40 জনের গড় বয়স ছিল 16, একজন 17 বছরের কি হলো, বেরিয়ে গেল, 17 বছরে একজন বেরিয়ে গেল, তার পরিবর্তে একজন যে এলো তার বয়স হচ্ছে 17, তাহলে গড় বয়স 16 থাকতো না বলো। হ্যাঁ, হ্যাঁ, গড় বয়স 16 থাকতো। কিন্তু যদি এরকম হয় যে যে 17 বছর তার থেকে ওর বয়স হচ্ছে গিয়ে বেশি, যে বেরিয়ে গেছে, যে বেরিয়ে গেল 17 বছর বয়স নিয়ে বেরিয়ে গেল, এবং একজন যে এলো তার বয়স হচ্ছে গড়ের থেকে বেশি, বা এই 17 থেকে ধরো বেশি, তাহলে 17 থেকে যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে গড় নিশ্চয়ই বেড়ে যাবে। 17 থেকে যে 17 বছরে বেরিয়ে গেল তার থেকে যদি বেশি কেউ আসে বয়স নিয়ে, তাহলে গড় বয়স কি হয়ে যাবে, বেড়ে যাবে। আর যে 17 বছর নিয়ে বেরিয়ে গেল তার থেকে যদি কেউ কম আসে তাহলে গড় বয়স কি হবে, কমে যাবে। এই কনসেপ্টটা যেটা বললাম, তার মানে কি বললাম যে অ্যাভারেজ যেটা হচ্ছে, গড় যেটা হচ্ছে, কেউ যখন বেরিয়ে যাচ্ছে তখন গড় বয়স সেমও থাকতে পারে, গড় বয়স বাড়তেও পারে, আর গড় বয়স আবার কমতেও পারে। সেটা ডিপেন্ড করছে যে আসছে তার বয়সের উপর। তার বয়স যদি অ্যাভারেজের সাথে সেম হয় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, 40 জনের বয়স কি ছিল, 16ই ছিল, 40 জনের অ্যাভারেজ বয়স কত হলো, 16। আমি কথা মানে বলছি, একজন 16 বছরে নিয়ে এলো, তাহলে অ্যাভারেজ বয়স কি থাকবে, ওই 16ই থাকবে। একজন 16 বছরের এর বেশি নিয়ে এলো, তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ বাড়বে। একজন 16 বছরের কম নিয়ে এলো, তাহলে অ্যাভারেজ কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে ওই কনসেপ্টটাকে আমরা ইউজ করবো। তাহলে কত কমলো দেখো, যে 17 বছর বেরিয়ে গেল এবং তার পরিবর্তে অন্য একজন এলো, এবং যার ফলে অ্যাভারেজ কিন্তু কমলো, কত কমলো, 0.1।
0.125 অ্যাভারেজের কম। 0. তার মানে যে এলো সে কি করলো তোমার, কারণ তার বয়স নিশ্চয়ই 17 বছর বয়সের থেকে কম আছে, যার ফলে কি হচ্ছে অ্যাভারেজ কমে যাচ্ছে। তাহলে অ্যাভারেজ 0.125 যেটা কমছে, কতজনের কমছে? 40 জনেরই কমছে। একজনের কমছে অ্যাভারেজ যদি বলি তাহলে 0.125, তাহলে 40 জনে কত কমছে বলো? 40 জনে কমছে 0 × 1, সরি 40 × 1, 0.125, মানে 40 × 125, 125/100, 25/5, 25×4 = 100, 4×10 = 40। ভুল করলাম কিছু? বললাম দেখো তো, তারপরে 9, 40 জন, আচ্ছা 1000 হবে, হ্যাঁ এখানে 1000, হাজার হচ্ছে। হ্যাঁ। তাহলে কি হয়ে গেল বলো এটা? তার মানে 40 জনের বয়স টোটাল যেটা কমছে সেটা হচ্ছে কি কত? অ্যাভারেজে 0.125 কমছে, তার মানে 40 জনের টোটাল যেটা বয়স কমছে সেটা হচ্ছে 5 বছর কমছে। তাহলে নিশ্চয়ই ওই ছেলেটা যে এলো নতুন সে 5 বছর কম হয়েছে, বলেই তো কমলো। সে কি করলো, 12 বছর নিয়ে এসেছিল, 12 বছর নিয়ে এলো এবং নিয়ে এসে ও অ্যাভারেজ কি করলো 15.875 সেট করার জন্য প্রত্যেকের কাছ থেকে কি হচ্ছে তোমার অ্যাভারেজ নিয়ে কি করছে 15.875 নিজেও রাখলো এবং প্রত্যেকের অ্যাভারেজ কমালো। প্রত্যেকের অ্যাভারেজ কমাতে গিয়ে 0.125 করে প্রত্যেকের যদি কমায় তাহলে 40 জনের কত কমাচ্ছে? 5 বছর কমাচ্ছে। তাহলে 40 জনের 5 বছর যদি কমায় তাহলে নিশ্চয়ই 5 বছর কম নিয়ে এসছে। তাহলে কত হয়ে গেল? ওর যেটা বয়স, অ্যাকচুয়াল যেটা বয়স সেটা 12 ইয়ার। বুঝাতে পারলাম? সিমিলার আরেকটা কয়েকটা কোশ্চেন আছে, তাহলে দেখলে বুঝতে পেরে যাবে। যে বেরিয়ে গেছে তার বয়স হচ্ছে 17 বছর। একজন নতুন এলো এবং যার ফলে অ্যাভারেজ কি হয়ে গেল তোমার 0.125 কমলো। তাহলে 0.125 অ্যাভারেজে কমলো মানে 40 জনে কত কমলো? 5 বছর। তাহলে 40 জনে যদি 5 বছর কমে যায়, অ্যাভারেজ 5 বছর কমলো, তাহলে নিশ্চয়ই ওই ব্যক্তিটা কি হচ্ছে তোমার 5 বছর বয়স কম নিয়ে এসছে। তাহলে কত ওর বয়স? সেটা হচ্ছে কি 12 বছর। ক্লিয়ার? আচ্ছা যদি না বুঝতে পারো তাহলে এবার পরের কোশ্চেন গুলো আরেকবার দেখলে হয়তো ক্লিয়ার হবে। এটা দেখলে হয়তো ক্লিয়ার হবে। কি বলেছে দেখো, যে 8 জনের গড় বয়স হচ্ছে 2 বছর। আচ্ছা সরি, কি বলেছে যে 8 জনের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পাচ্ছে। বেশ, ওখানে কমেছে, এখানে বৃদ্ধি পাওয়ার কথা বলেছে। 8 জনের গড় বয়স 8 জনের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পাচ্ছে। যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে আরেকজনকে নেওয়া হয়, তাহলে 20 বছর এর একজন বেরিয়ে গেল এবং তার পরিবর্তে আর একজন এলো এবং যার ফলে প্রত্যেকের বয়স 2 করে বেড়ে গেল। তাহলে প্রত্যেকের বয়স মানে কত হচ্ছে? 8 জনের বয়স 2 করে বাড়ছে, 8 জনের বয়স 2 করে বাড়লো। তাহলে 8 জনের বয়স 2 করে এমনি কিন্তু বাড়বে না? ও নিশ্চয়ই কি হচ্ছে 16 বছর বেশি নিয়ে এসছে। টোটাল যেটা অ্যাভারেজ থেকে 16 বছর বেশি নিয়ে এসছে, তার মানে টোটাল কি হয়েছে? এখানে দেখো বলেছে নতুন একজনের আরেকজন নেওয়া হলে তাহলে নতুন ব্যক্তির বয়স কত ছিল? তাহলে নতুন ব্যক্তির বয়স হচ্ছে কি 36 বছর, 36 ইয়ার্স। হয়তো বুঝতে পারলো না, দাঁড়াও। বলছে 8 জনের বয়স হচ্ছে 2 বছর করে বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে আরেকজনকে নেওয়া হয়। তাহলে 20 বছর বয়স একজন কেউ বেরিয়ে গেল এবং তার পরিবর্তে আরেকজন এলো এবং আরেকজন আসার ফলে প্রত্যেকের কি হচ্ছে, প্রত্যেকের মানে 8 জনের প্রত্যেকের 2 বছর করে বেড়ে যাচ্ছে। তাহলে টোটাল 8 জনের কত বাড়ছে? 16 বছর। তাহলে 8 জনের 16 বছর বাড়ছে, তাহলে নিশ্চয়ই ও 16 বছর বেশি নিয়ে এসছে। এই যে 20 বছর যে বেরিয়ে গেল তার থেকে 16 বছর বেশি নিয়ে এসছে। তাহলে নতুন জনের বয়স কত? সেটা হচ্ছে 36 ইয়ার্স। নতুন ব্যক্তির বয়স হচ্ছে তোমার 36 ইয়ার্স। লোক সংখ্যা একই থাকছে, চেঞ্জ হচ্ছে না। একজন বেরিয়ে যাচ্ছে, একজন আসছে।
পরের কোশ্চেনটাতেও দেখো কি বলেছে, 8 জনের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে। তাহলে 24 বছর বয়সের একজন বেরিয়ে গেল এবং তার পরিবর্তে একজন এলো এবং প্রত্যেকের বয়স 2 বছর করে বেড়ে গেল। তাহলে প্রত্যেকের বয়স যদি 2 বছর করে বৃদ্ধি পায় তাহলে 8 জনের বয়স কি হবে, 16 বছর বৃদ্ধি পাচ্ছে। 16 বছর, আমি কি বলেছিলাম, অ্যাভারেজ মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। নতুন যে এলো সে প্রত্যেককে 2 বছর 2 বছর 2 বছর করে দিল এবং প্রত্যেককে 2 বছর 2 বছর করে যদি দিতে হয় তাহলে 8 জনকে 16 বছর দিচ্ছে। তাহলে নিশ্চয়ই ও 24 তো নিয়ে আসছে, তার সাথে সাথে 16 বছর এক্সট্রা নিয়ে এসছে। তার জন্য কি হয়ে যাবে, ওর বয়স কত হতে হবে, 40 বছর, 40 ইয়ার। আর একটা কোশ্চেন দেখো, সিমিলার কোশ্চেন। 9টি আমের গড় ওজন হচ্ছে 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 9টি আমের গড় ওজন 20 বছর বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের আমের পরিবর্তে আর একটি আম নিয়ে আসা হয়। তাহলে 120 গ্রাম আম 120 গ্রাম ওজনের একটা আম ছিল, যেটাকে আমি কি করলাম, এখান থেকে 120 গ্রাম আমটাকে আমি বাদ দিলাম, তার পরিবর্তে নতুন একটা আম নিয়ে এলাম এবং নতুন একটা আম যখন নিয়ে আসছি তখন 9টি আম, মানে একটা বেরিয়েছে একটা আছে, মানে 9টা আর্টিকেল, সেই 9টাই থাকছে, কিন্তু এবার 20 গ্রাম করে সবার ওজন বৃদ্ধি পেয়েছে। তাহলে 20 গ্রাম করে যদি পেয়েছে 9টা আর্টিকেলে কত বৃদ্ধি পাবে, 9 দিয়ে 180। তাহলে নিশ্চয়ই নতুন আমটা এসে সবাইকে 20 20 20 করে দিয়েছে। তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে, ওকে নিয়ে আসতে হবে কত, সেটা হচ্ছে 300 গ্রাম। বোঝা গেল? হ্যাঁ। বেশ, পরের কোশ্চেন দেখো কি বলেছে। এটা কোশ্চেন করতে পারবে, এটা সহজ কোশ্চেন। তিনটি সংখ্যার গড় হচ্ছে গিয়ে 30। তিনটি সংখ্যার গড় হচ্ছে গিয়ে 30। আরো একটি নতুন সংখ্যা আর একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় কত হয়ে যায়, তিনটি সংখ্যার গড় হচ্ছে কি তোমার 90। আর একটি সংখ্যা যুক্ত হলে কত হয়ে যাচ্ছে গড়, তিনটি সংখ্যার গড় হচ্ছে গিয়ে 90, গড় হচ্ছে 30, তার মানে টোটাল হচ্ছে 90। আর একটি সংখ্যা যদি যুক্ত করি তাহলে সেক্ষেত্রে সংখ্যাগুলির গড় 40, তার মানে 4 4 16 160। মোটামুটি কত, 70। তিনটি সংখ্যার গড় ছিল 30, মানে 90 হয়ে গেল। আর একটি সংখ্যা যদি যুক্ত হয় তাহলে গড় 40 হয়ে যাচ্ছে, তার মানে টোটাল 160 হচ্ছে। তাহলে নতুন সংখ্যাটি কত, 70। চলো কোশ্চেন নাম্বার 35 দেখো। বলেছে একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 পেয়েছে। 4টি পরীক্ষা, 4টি পরীক্ষায় গড়ে 35 নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষায় কত নম্বর, আচ্ছা বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার গড় 40 হবে। তাহলে ঠিক একই ব্যাপার হয়ে গেল, যে গড় নতুন নতুন গড় কি হবে, 160 হচ্ছে। হ্যাঁ, 60। আগের গড় কত ছিল, 140, কি করলাম গো, 120। ভুল করলাম, দাঁড়াও, ভুল করেছি, ওখানে দাঁড়াও, ভুল করছি। একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষা অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষার কত নম্বর পেলে, আচ্ছা বার্ষিক পরীক্ষা মানে কি হয়েছে, 4টি পরীক্ষা হয়েছে আর একটা পরীক্ষা কিন্তু বাদ আছে। হুম। ঠিক আছে, এইভাবে ভাবতে হবে, 4টি পরীক্ষা হয়েছে আর একটা পরীক্ষা বাদ আছে। তাহলে সেক্ষেত্রে 2 ভাবে করা যায়, যে আমি কি করব, যে 5 ইন্টু 40, 5টা পরীক্ষা মিলিয়ে 40 হতে হবে অ্যাভারেজ, তাহলে কত হয়ে গেল, 200। আর আগে 4টা পরীক্ষার কত ছিল, 35 অ্যাভারেজ, তাহলে টোটাল কত হয়ে গেল, 140। তাহলে কত হয়ে গেল, 60। তাহলে বার্ষিক পরীক্ষা কত পেতে হবে, 60 নম্বর পেতে হবে। আর না হলে একটা জিনিস করতে পারো, যে 35 তো পেয়েছিল,
40 আর 35 এর ডিফারেন্স কত? এই যে দেখো 40 থেকে 35 হতে হবে, তাহলে ডিফারেন্স কত হচ্ছে যে তোমার 5, 35 প্লাস 25। এরকম ভাবেই করাবো, তাহলে বোঝাবে না। 5টা পরীক্ষায় 25 পেতে হবে, আগে 35 পেয়েছিল, তাহলে টোটাল 60 পেতে হবে। চলো কোশ্চেন নাম্বার 36, এই পেজটা করে নিব আজকে। একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করে। বেশ, 20তম, আচ্ছা 20তম ইনিংসে মানে 20 নম্বর ম্যাচে, 20তম ইনিংস মানে হচ্ছে 20 নম্বর ম্যাচেও 110 রান করা। তার মানে আগের 19টা ইনিংস হয়ে গেছে, আগের 19টা ইনিংস হয়ে গেছে। 20তম 20তম ইনিংসেও কত করছে? 110 রান করছে। 110 রান করায় তার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পাচ্ছে। বেশ, আগে এক্স ছিল, এখন কত হয়ে গেল? 4 বৃদ্ধি পেয়েছে। বলছে 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে সেটা আমাকে বের করতে হবে। 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে অ্যাভারেজে কত বেড়েছে? তো 4 বেড়েছে। তাহলে অ্যাভারেজে যদি তোমার 4 বেড়ে থাকে, অ্যাভারেজে যদি 4 বেড়ে থাকে তাহলে কত হয়ে গেল? অ্যাভারেজ এক্স প্লাস 4 রেখেই দিয়েছে। আর 4, আমি যদি নর্মালি ভাবে, আমি যদি এরকম ভাবে করি দেখো, যে আগে বড় মেথডটা করা হয়, তাহলে এইভাবে কনসেপ্টে হয়তো তোমার এক্সক্লুশন মেথডে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আমি যদি বলি যে 20টা ইনিংসের মোট রান, হ্যাঁ 20টা ইনিংসের, হ্যাঁ বলো। ও, বুঝতে পারলাম না। হ্যাঁ বলছি তো। এখানে বলেছে যে 20তম ইনিংসে মানে 20 নম্বর ম্যাচে 110 রান করায় তার অ্যাভারেজ কি হয়েছে? 4 বৃদ্ধি পেয়েছে। অ্যাভারেজ 4 বৃদ্ধি পাওয়া মানে কি? 19টা ম্যাচের অ্যাভারেজ ছিল তোমার এক্স, যে 20তম ম্যাচে আমি 110 রান করলাম, অ্যাভারেজ কত হয়ে গেল? এক্স প্লাস 4। অ্যাভারেজ রান কত হয়ে গেল? এক্স প্লাস 4। 19তম ম্যাচ পর্যন্ত এক্স রান করেছি, অ্যাভারেজ এক্স ছিল। এখানে কি বলেছে দেখো, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করেছে, মানে 20 নম্বর ম্যাচে 110 রান যেই করেছে, তার অ্যাভারেজ কি হয়ে গেল? পরে তার রান ইনিংসে রান সংখ্যার, আচ্ছা তারা কি বলেছে, 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে, মানে আমি যদি ধরে নিই যে 19টা ইনিংসের গড় রান ছিল এক্স, তাহলে এখন কত হয়ে গেল? 20 নম্বর ইনিংসে যদি আমরা হিসাব করি তাহলে গড় রান কত হয়ে যাবে? এক্স প্লাস 4। তাহলে গড় রান বৃদ্ধি পেলে কত? 4। আচ্ছা আমি এইভাবে তো এখন বাদ দিচ্ছি, এইভাবে আমি এখন ঢুকবো না। তাহলে 20তম ইনিংসে টোটাল রান কত? তাহলে 20তম ইনিংসে টোটাল রান হচ্ছে 20 ইন্টু এক্স প্লাস 4। আর 19তম ইনিংসে টোটাল রান কত? 19 এক্স। এই দুটোর মধ্যে যেটা ডিফারেন্স কত হবে সেটা হচ্ছে 110 রান। 20টা ম্যাচের অ্যাভারেজ যদি এক্স প্লাস 4 হয়, তাহলে 20টা ম্যাচের টোটাল রান কত হয়ে যাবে? এটা হবে 19টা ম্যাচের যদি অ্যাভারেজ রান এক্স হয়, তাহলে 19টা ম্যাচের টোটাল রান কত হয়ে যাবে? এটা হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে 20 এক্স প্লাস 4 20 80 মাইনাস 19 এক্স ইজ ইকুয়ালস টু 100। এক্স সমান হচ্ছে 110 মাইনাস 80 ইজ ইকুয়ালস 30। তাহলে আমরা যদি বলি, আমাকে বলেছে যে 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত। তাহলে 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত? এক্স প্লাস 4। এক্স প্লাস 4 মানে কত হয়ে গেল? 30 প্লাস 4। অ্যাভারেজ কত হয়ে যাচ্ছে? 30। সরি 34 হচ্ছে। বলো বুঝতে পারলে? বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এরপরে যদি আমি এরকম ভাবে ভাবি,
110 রান যেই করলো ওর অ্যাভারেজ এক্স প্লাস 4 হয়ে গেল। অ্যাভারেজ এক্স প্লাস 4 হওয়া মানে কি? অ্যাভারেজ এক্স প্লাস 4 হওয়া মানে ও কি করলো, এক্সট্রা যেটা রান সেটা এর মধ্যে এক্সট্রা যেটা রান থাকছে সেটা এর মধ্যে কি করছে, ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। মানে যেটা ছিল এক্স, দেখো নিজের কাছে এক্স প্লাস অ্যাভারেজ মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। ইকুয়াল ডিস্ট্রিবিউশন মানে কি, নিজের কাছে আমি এক্স প্লাস, আমি যখন 110 রান করলাম তখন নিজের কাছে এক্স প্লাস 4 রাখলাম, নিজের কাছে এক্স প্লাস 4 রাখলাম, বাদ বাকি রানটা আমি 19 জনের মধ্যে কি করছি, দিয়ে দিচ্ছি। বাদ বাকি যত রান রান থাকছে সেটা আমি 19 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। তাহলে 19টাই 19 এর মধ্যে ডিস্ট্রিবিউট করছে, অ্যাভারেজ কত বাড়ছে, 4 করে বাড়ছে। তাহলে 4 4 4 4 করে আমি 19টা স্কোরের মধ্যে দিয়ে দিলাম, কারণ আমাকে অ্যাভারেজ কত নিয়ে আসতে হবে, এক্স প্লাস 4 নিয়ে আসতে হবে। তাহলে 19টা স্কোরকে যদি এক্স প্লাস 4 নিয়ে আসতে হয়, তাহলে টোটাল কত রান আমাকে গিফটে দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে টোটাল 76 রান। 76 রান। দেখো 19 প্রত্যেকের ছিল কত, ও অ্যাভারেজ এক্স থাকা মানে কি 19টা স্কোরের হচ্ছে অ্যাভারেজ এক্স। 1 2 করে এরকম ভাবে প্রত্যেকটা ইনিংসের 19তম ইনিংস পর্যন্ত হচ্ছে গিয়ে তোমার কত, এক্স 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 অ্যাভারেজ মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। এবার 20তম ইনিংসে আমি কি করলাম, 110 করলাম। 110 রান করার পরে অ্যাভারেজ কত হয়ে গেল, এক্স প্লাস 4 হয়ে গেল। তার মানে নিজের কাছে আমি এক্স প্লাস 4 রান রেখেছি, বাদ বাকি 4 4 4 করে সবাইকে দিয়ে দিচ্ছি। মানে এটাও এক্স প্লাস 4 হয়ে গেল, এখন এটাও এক্স প্লাস 4 হয়ে গেল, এটাও কি হয়ে গেল, এক্স প্লাস 4 হয়ে গেল। তাহলে আমি 19টা ইনিংসে টোটাল কত রান গিফটে দিয়ে দিলাম, 76 রান দিয়ে দিলাম। তাহলে 19টা স্কোরে আমি 19টা ইনিংসে আমি টোটাল 76 রান যদি আমি গিফটে দিয়ে দিই, তাহলে বেঁচে রইলো কতটা, বেঁচে রইলো হচ্ছে কি তোমার 34। এটাই তো হচ্ছে এক্স প্লাস 4, 34 যেটা। তার মানে নিজের কাছে আমি 34 রেখে বাদ বাকি 76 রান আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। তাহলে অ্যাভারেজ কত হয়ে যাবে, 20তম ইনিংসের অ্যাভারেজ কত হয়ে যাবে, 34। এটা হচ্ছে কি অ্যান্সার। বুঝাতে পারলাম? বেশ, তোমরা এবার কি করবে, 50 পর্যন্ত অঙ্ক করে আসবে। হ্যাঁ, টোটাল 50 না 60 পর্যন্ত করে এসো। এবার পরের অঙ্কগুলো সহজ আছে, এগুলো সহজ, এগুলো তোমাদের টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক। ঠিক আছে, টোটাল 60 পর্যন্ত তোমরা করে এসে বা মানে পরের ক্লাসে আমরা চেষ্টা করবো সব অঙ্ক শেষ করার, অ্যাভারেজ কমপ্লিট করার। ঠিক আছে, আজকে এইটুকুই থাক।